এই যে ওয়াকারদের মানে ক্ষমতা টেক ওভার করার যে সাহস, এই কথাগুলো তো পিনাকিদার ইলিয়াস ভাই সামনে এনেছেন যে সে ক্ষমতা কু করার চেষ্টা করতেছে, ক্ষমতা নেওয়ার চেষ্টা করতেছে। এই সাহস সে পেল কোথায়? এর নেপথ্যে কারা? এর নেপথ্যে তো বিএনপি। কারণ চুপ্পু আওয়ামী লীগের রাষ্ট্রপতি, ওয়াকার আওয়ামী লীগের সেনাপ্রধান। চুপ্পুকে সরানোর কথা আসলো, বিএনপি বাদ সাধলো। সরকারের ভিতরে সবসময় একটা আতঙ্ক, জনগণের কাছে সবসময় একটা আতঙ্ক যে ক্ষমতা নিয়ে নিবে সেনাপ্রধান, সেনা অভ্যুত্থান ঘটে যাবে। এই যে আতঙ্কটা, এটা কেন? আর সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, সেনাবাহিনী কার সাহায্যে ক্ষমতা নেবেন? তাকে যদি উপদেষ্টারা শেল্টার না দেন, বড় ক্ষমতাবান কেউ শেল্টার না দেন, তাহলে কি তিনি ক্ষমতা নিতে পারবেন? দর্শক, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন আজকের। এই বিষয়ে নিয়ে কথা বলেছেন নায়েব আলী ভাই। তার আলোচনা আসলে বুঝতে পারবেন কাদের শেল্টারে, কাদের সাহায্যে সেনাপ্রধান ক্ষমতা নেওয়ার সাহস পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের লাইভে। দর্শক, আমি গতকালকে আমাদের প্রিয় সাংবাদিক, অনেকের প্রিয় মুখ জনাব ইলিয়াস হুসাইন ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, যেখানে তিনি হেডলাইন দিয়েছিলেন যে বিএনপি জামাত যত বিবাদে জড়াবে ততই তারা আমসালা হারাবে। কথাটা এভাবেই তিনি ক্যাপশনে লিখেছিলেন। তো সেখানে তিনি বলা যায় বিএনপিকেও কিছুটা দোষারোপ করেছেন, জামাতকেও কিছুটা দোষারোপ করেছেন, এবং বলা যায় দুই দলকে একসাথে মিলেমিশে রাজনীতি করতে বলেছেন। বিশেষ করে জাতীয় ইস্যুতে তারা যেন একসাথে থাকে। রাজনৈতিক মতাদর্শ আলাদা, সুতরাং রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে রাজনীতির মাঠে তারা রাজনীতি করতে গিয়ে রাজনৈতিকভাবে বিরোধিতা করবে, সেটা ঠিক আছে, কিন্তু কেউ যেন কাউকে শত্রু মনে না করে। তো এখানে আসলে আমাদের সাংবাদিকদেরও আমরা দেখি যে অনেকটা কি বলা যায়, মানে জামাতকেও তারা দোষারোপ করে। বিশেষ করে আমরা যদি জুলাই অভ্যুত্থানের প্রথমের দিকের একটি ভিডিও, জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কোনো একটা ঘরোয়া মিটিংয়ে, ডাক্তারদের কোনো একটা মিটিংয়ে তিনি এই বক্তব্যটা রেখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে দেশের প্রায় ৮০% একটা দল অলরেডি দখল করে ফেলেছে। যদিও তিনি সেখানে বিএনপির নাম মেনশন করেন নাই, বাট বিএনপির নাম মেনশন করে আবার তার ওই বক্তব্যটা লুফে নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলি নিউজ করেছিল। আর সেটা নিয়েই সম্ভবত ডক্টর সায়ন্ত, উনি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে একটা টক শোতে জামাত ইসলামীর আমিরকে জড়িয়ে দোষারোপ করেছিলেন। সেই দোষারোপ নিয়ে আবার দুঃখিত, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব তাকে চ্যালেঞ্জ করেছিলেন যে প্রমাণ করতে পারলে উনি রাজনীতি ছেড়ে দিবেন। আসলে উনি আক্ষরিক অর্থে বলেছিলেন যে ডক্টর শফিকুর রহমান আদৌ বিএনপির বিরুদ্ধে বলেছেন কিনা। উনি আক্ষরিক অর্থে বিএনপির নাম মেনশন করে বলেন নাই, তবে তার কথার সুরে বোঝা যায় তিনি বিএনপিকে উদ্দেশ্য করেই বলেছিলেন। তো যাই হোক, এটা এক ধরনের আইনজীবীদের মতো কথাবার্তা, আমরা ওই বিতর্কে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ডক্টর শফিকুর রহমান তিনি ডাক্তারদের সেই ঘরোয়া মিটিংয়ে যে কথাটা বলেছিলেন সেটাকে মিথ্যা বলেছিলেন কিনা? মিথ্যা বলেন নাই। বাংলাদেশের যে দুর্নীতির আখড়া গত 15 বছর বা 16 বছর আমরা দেখেছি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, মামলা বাণিজ্য, টেন্ডারবাজি, বাজার দখল, বাস স্ট্যান্ড দখল, টেম্পো স্ট্যান্ড দখল, সকল জায়গায় আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়নের রাজনীতি তৈরি করেছিল, সেই জায়গাটা যে বিএনপি দখল করেছে, এটা তো দিবালোকের মতো সত্য, এটা কেউ অবিশ্বাস করবে না। তো কথা হলো যে
একটা রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের কোনো অপকর্ম যদি সত্যি হয় এবং সেটা বলে, এটা কি অপরাধ কিনা? অপরাধ না। কিন্তু আপনি বিএনপির দেখেন, হয়তো জামাত দুই একটা কথা বিএনপির বিরুদ্ধে বলেছে, সেটা আমি অস্বীকার করি না। রাজনীতি করতে গেলে তারা অপকর্ম করবে, তারা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, দলীয় কন্দলে লোকজনকে খুন করবে, তাদের নেতাকর্মীদের খুন করবে, নারী ধর্ষণের সাথে জড়িয়ে পড়বে। এই বিষয়গুলো কি বলা অন্যায়? না, বরং একজন মুমিন তো অন্যায়ের প্রতিবাদ করবে। এই যে আজকে আমি তো কিছুই না, না সাংবাদিক, না রাজনীতিবিদ, না বুদ্ধিজীবী, না কলামিস্ট, নাথিং। তা আমি আজকে এত মানুষের কাছে পরিচিত হলাম কেন? প্রতিবাদ করতে গিয়েই তো। তো একজন মুমিনের কাজই তো প্রতিবাদ করা, সে তার বাপ হয়েও। তো বিএনপি তাদের একসময় মিত্র ছিল বলে বিএনপি অপকর্ম করবে, সেটা জামাত বলতে পারবে না? এটা কি রাজনীতি হতে পারে? না, এটা তো এক ধরনের হিউপোক্রেসি। কিন্তু আপনি বিএনপি শিবিরে দেখেন, জামাত দুই একটা সমালোচনা বিএনপির করলেও তারা বাংলাদেশের জনগণের জন্য কি করতে চায়, শিবির ছাত্র সমাজের জন্য কি করতে চায়, তাদের একটা এজেন্ডা আছে, তাদের কর্মসূচি আছে এবং তারা সেটা করে দেখিয়েছে। কিন্তু আপনি বিএনপি শিবিরে দেখেন, ছাত্র দলের শিবিরে দেখেন, আছে কি কোনো এজেন্ডা জনগণের জন্য, দেশের জন্য, ছাত্র সমাজের জন্য কোনো এজেন্ডা আছে কি? নাই। আপনি একজন নেতাকে খুঁজে বের করেন যে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে জামাত এবং শিবিরের সমালোচনা ছাড়া বক্তব্য শেষ করেছে। বরং তাদের বক্তব্যের মধ্যে 90% বক্তব্যই থাকে জামাত শিবিরের বিশুদ্ধার করা, এবং সেখানে জামাত শিবিরের দুই একটা সমালোচনা যে আমি সঠিক বলবো না তা না, কিছু সমালোচনা তো সঠিক আছেই। আর এটা প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিরুদ্ধে করবে, এটা অস্বাভাবিক না। কিন্তু যে পরিমাণ অপপ্রচার, যে পরিমাণ মানে ফৌজদারি আইন লঙ্ঘন করে যেভাবে আক্রমণ করা, এগুলো তারা দিনের পর দিন করে যাচ্ছে। জামাত তো রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করছে, ব্যক্তিগত কোনো দ্বন্দ্বে তো জড়াচ্ছে না, বিএনপিকে তো শত্রু জ্ঞান করছে না। কিন্তু বিএনপি জামাতকে শত্রু বানিয়ে ফেলেছে অলরেডি। দেখেন, আপনি স্লোগানগুলো শোনেন, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। অথচ 1 বছর আগেও জুলাই অভ্যুত্থানে তারা সকলে মিলে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল যে কথায় কথায় বাংলা ছাড়, দেশটা কি তোর বাপদাদার। সেই ছাত্র দলই এখন স্লোগান দেয় জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বলেন, এটা কোনো স্লোগান হইল? আচ্ছা, তারপরে শুনে রাখ রাজাকার, দেশটা মোদের বাপদাদার। বলেন, এটা কি হলো? দেশটাকে শেখ হাসিনা পৈতৃক সম্পত্তি মনে করত, এবং সেটা মনে করেই 15টি বছর বা 16টি বছর আমাদেরকে জিম্মি করে রেখেছিল। একই রাজনীতি বিএনপিও করছে, একই রাজনীতি ছাত্রদলও করছে, মানে দেশ তাদের পৈতৃক সম্পত্তি। শুনে রাখ রাজাকার, দেশটা আমাদের বাপদাদার। এটা কোনো স্লোগান হলো? এটা গণতান্ত্রিক সমাজে স্লোগান চলে না। এরপরে আসেন, একটা দুইটা শিবির ধরে ধরে জবাই কর। এই ভিডিও আবার ছাত্র দলের ভেরিফাইড পেজে আপলোড দিয়েছে। এটা ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। এই স্লোগান ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগের স্লোগান এখন হাইজ্যাক করেছে ছাত্রদল। এরপরে আসেন, বিএনপির কেন্দ্রীয় একজন নেতা হাবিবুর রহমান হাবিব, তিনি হয়তো জামাতের বা শিবিরের কোনো একজন কর্মী একটা স্লোগান দিয়েছে। অনেকে ফেসবুকে লেখালেখি করে, আমি নিজেও লিখি, নৌকা ধানের শীষ, 2 সাপের একই বিষ। স্লোগান কি মিথ্যা স্লোগান? না। ছাত্রলীগ যে স্লোগান দিয়েছিল, একটা দুইটা শিবির ধরে ধরে জবাই কর, একই স্লোগান ছাত্র দল দিচ্ছে, একটা দুইটা শিবির ধরে ধরে জবাই কর। তো তার মানে কি? নৌকা ধানের শীষ, 2 সাপের একই বিষ মিথ্যা হলো? এই স্লোগান কি মিথ্যা? না, সঠিক স্লোগান। আবার এই স্লোগানের মধ্যে দেশের কোনো আইনও লঙ্ঘন করা হয় নাই, কোনো ফৌজদারি অপরাধও করা হয় নাই। হাবিবুর রহমান হাবিব কি বলেছে? যারা এই স্লোগান দেবে তাদেরকে ধরে হাতের কাছে যা পাবে, দা, খুন্তা, কুড়াল, চাকু যা পাবে তা দিয়ে তাদের জিহ্বা কেটে কুকুর দিয়ে খাওয়াবা। এটা কোনো রাজনৈতিক নেতার বক্তব্য হতে পারে? সন্ত্রাসীরা ওপেনে এতটা জঘন্য বক্তব্য দেয় না, এটাও ফৌজদারি অপরাধ। বিএনপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই।
তারপরে আপনার ফজলুর রহমান গত 1 বছর যেভাবে জামাতের বিরুদ্ধে লেগেছে, মানে আওয়ামী লীগও জামাতকে এতটা শত্রু বানায়নি যতটা বানিয়েছে ফজলুর রহমান। ফজলুর রহমানের বিরুদ্ধে গত 1 বছর কত সমালোচনা হয়েছে, বিএনপি কানই করে নাই। যখন তার একটা সমালোচনা বিএনপির ঘাড়ের উপর এসে পড়লো, তখন বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নিল, তাও পুরাপুরি ব্যবস্থা নেয় নাই। আচ্ছা, এরপরে আসেন আপনার কয়েকদিন আগে কোন অঞ্চলে আমি যাই না, চট্টগ্রামে অথবা কুমিল্লার 14 গ্রামে, আমি ভুলে গেছি, একজন বিএনপি নেতা বক্তব্য দিচ্ছে, ফজলুর রহমানের বিরুদ্ধে কেউ টু শব্দ করলে আগে তার হাত কাটবা, তারপরে বিচার। বলেন, এটা কোনো রাজনৈতিক নেতার বক্তব্য? এটাও তো ফৌজদারি অপরাধ। জানি না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা। এরকম অসংখ্য, এই যে আলী হুসেইন ছাত্র শিবিরের যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী, এস এম ফরহাদের বিরুদ্ধে একটা রিট পিটিশন দায়ের করেছিল। রিট পিটিশন দায়ের করার পর আলী হুসেইন তার ফেসবুকে তাকে গণধর্ষণের হুমকি দিয়েছিলেন। এখন এই ছেলেটাকে বিএনপির বুদ্ধিজীবী, যারা নব্য বুদ্ধিজীবী আর কি, এ শাহেদ আলম একটা, ফাহাম আব্দুল সালাম একটা, তাকে শিবির নেতা বানিয়ে দিলেন। কথা হলো, আপনারা এত বড় বুদ্ধিজীবী, বাংলাদেশের নাম্বার 1 বুদ্ধিজীবী, শিবিরের নেতা বানিয়ে প্রচার করলেন। তো শিবিরের নেতা মানে কি? নিশ্চয়ই শিবিরের কোনো একটা পদ পদবি হোল্ড করেন, তাই না? তো আজ পর্যন্ত উনি শিবিরের কোন পদে আছেন আবিষ্কার করতে পারেন নাই। আপনারা এত বড় আবিষ্কারক, আপনারা এত বড় আইনস্টাইন, হ্যাঁ, একটা কথা বলেন, সেই কথা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেন না। আবার সেটা লুফে নিয়ে, তাদের এই নব্য মানে বুদ্ধিজীবীদের কথা লুফে নিয়ে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদ সহ একেবারে সবাই উঠে পড়ে লাগলো। সারা বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের বিরুদ্ধে মিছিল। মানে বিষয়টা অনেকটা এরকম যে কেউ একজন আপনাকে বলছে, ভাই আপনার কান তো সিলে নিয়ে গেছে, আপনি কান চেক না করে সিলের পিছনে ছোটাছুটি করতেছেন। মানে আলী হোসেন আদৌ শিবিরের নেতা কিনা সেটা চেক না করেই, সেটা তদন্ত না করেই, যাচাই বাছাই না করেই আপনারা সারা দেশে শিবিরের বিরুদ্ধে মিছিল শুরু করে দিলেন। অথচ সে ছেলে নিজেই স্বীকার করেছে যে সে কোনো ছাত্র সংগঠনের সাথে নাই, সে কোনো দল করে না। ছাত্র শিবির নিজেও বলেছে সে আমাদের নেতা তো অনেক পরের ব্যাপার, আমাদের কর্মী সমর্থকও না। আবার ছাত্র শিবির নিজেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার বিচারটাও আদায় করে নিয়েছে, তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। এরপরে ওই যে একই জিকির, একই ক্যাসেট কিন্তু বাজতেছে। এখন আপনি একজন মানুষের বিরুদ্ধে, একটা দলের বিরুদ্ধে লাগাতার একই ক্যাসেট বাজাচ্ছেন, তারা কি একটা দুইটা কথা বলবে না? তারা তো মানুষ, রক্তে মাংসে গড়া একজন মানুষ, তাই না? তারা একটা দুইটা কথারও প্রতিবাদ করবে না? এখন ইলিয়াস ভাই যদি এটাকে বিবাদ মনে করেন, তাহলে তো আমার বলার কিছুই নাই। বিবাদ করতেছে তো বিএনপি, বিবাদ কি জামাত করতেছে? আপনি জামাতের একটা স্লোগান দেখান যেখানে, যে স্লোগানটা ব্যক্তিগত ছিল, যে স্লোগানটা ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে, একটা স্লোগান দেখান। একজন নেতার বক্তব্য দেখেন যেটা বিএনপির কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে শত্রু বানিয়েছে। কোনো একজন নেতার বক্তব্য দেখান যে তিনি ফৌজদারি অপরাধের পর্যায়ে পরে এমন বক্তব্য দিয়েছেন, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, একজন নেতাকে দেখান। তো এই যে ওয়াকারদের মানে ক্ষমতা টেক ওভার করার যে সাহস, এই কথাগুলো তো পিনাকিদার ইলিয়াস ভাই সামনে এনেছেন যে সে ক্ষমতা করার চেষ্টা করতেছে, ক্ষমতা নেওয়ার চেষ্টা করতেছে। এই সাহস সে পেল কোথায়? এর নেপথ্যে কারা? এর নেপথ্যে তো বিএনপি। কারণ চুপ্পু আওয়ামী লীগের রাষ্ট্রপতি, ওয়াকার আওয়ামী লীগের সেনাপ্রধান। চুপ্পুকে সরানোর কথা আসলো, বিএনপি বাদ সাধলো, সাংবিধানিক নাকি সংকট তৈরি হবে। অথচ আমাদের রাষ্ট্রে বর্তমানে গত 1 বছরে যতগুলো সংকট তৈরি হয়েছে, এই সবগুলো সংকটের মূল নায়ক হচ্ছে ওয়াকার আর চুপ্পু। ছাত্রলীগ নিষিদ্ধের কথা আসলো, সেখানেও বাধা হয়ে দাঁড়ালো বিএনপি। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আসলো, সেখানেও বাধা হয়ে দাঁড়ালো বিএনপি। আজকে জাতীয় পার্টি নিষিদ্ধের প্রশ্ন আসছে, সেখানেও বাধা বিএনপি। আপনি এই জায়গায় আপনি 2 দলের দোষ কোথায় পাচ্ছেন ইলিয়াস ভাই? আমি দুঃখিত, কথাটা আপনার সাথে একটু মানে
কর্কশ ভাষায় বলা হচ্ছে কিনা। আপনি তো বললেন যে দুই দল যতটা বিবাদে জড়াবে তারা আমসালা সবই হারাবে। বিবাদে কি জামাত জড়াচ্ছে? না, বিবাদ তো তৈরি করছে বিএনপি ছাত্রদল। আলী হোসেন একজন নারীকে গণধর্ষণের হুমকি দিয়েছে। সে কোনো দলের কোনো নেতাই না, কোনো কর্মীও না। তারা নেতা বলছে, আমি তো চ্যালেঞ্জ করলাম। আজ পর্যন্ত তো সেই শাহেদ আলম আর ফাহাম আব্দুল সালাম, তারা দুইজনের একজনও শিবিরের কোন পদে আছে আলী হোসেন আবিষ্কার করতে পারে নাই। কি আবিষ্কার করেছে আবিদরা? ওই গুপ্ত সংগঠন, হয়তো গুপ্ত দলের না। তারা ভাই হয়তো কে, যেটা প্রমাণ করতে পারবেন না সেটা বাজারে আনবেন কেন? প্রমাণ করার মুরদ নাই, আর হয়তো নিয়ে আসছেন। আপনার হয়তো শুনতেছে কে? ফারহাদ, যেমন এস এম ফারহাদ, সাদিক কায়েম, আপনারা যে ঝুমার বিরুদ্ধে সাইবার বুলিং করেছেন, 10 জনের ছাত্রদল এবং বামজোট এবং বিএনপির 10 জন নেতার পদবি এবং ছবি সহ, এবং তারা কি সাইবার বুলিংটা করেছে সেটা মিডিয়ার সামনে এনেছে। আপনারা শুধু তো আলী হোসেনের সাইবার বুলিং বা গণধর্ষণের হুমকির স্ক্রিনশট এবং তার নাম সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই এতটুকুই আনতে পেরেছেন। আর কি বলেছেন? যে সে জামাতের প্রোগ্রামে গিয়েছিল, সে ছাত্র মানুষ, সে জামাতের কর্মী হয় কি করে? যখন আর ছাত্র শিবিরের কাউরের বানাতে পারে নাই, তখন জামাতের কর্মী বানিয়ে দিয়েছে। কথা হলো, জামাতে ইসলামী এবং ছাত্র শিবির তারা তো দাবি করে যে তারা দাইল আল্লাহর সংগঠন দাবি করে, তাই না? তো তারা একটা সমাবেশ করেছে, সেখানে তাদের শুভাকাঙ্ক্ষী, তাদের পরিচিত জন, অপরিচিত জন অনেককেই দাওয়াত করতে পারে। তো কোনো একটা সমাবেশে আলী হোসেন গিয়েছে, সো হোয়াট? একটা সমাবেশে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক বা একজন সাধারণ ছাত্র যেতেই পারে। একটা সমাবেশে যাওয়াতেই সে শিবিরের নেতা হয়ে গেছে, জামাতের কর্মী হয়ে গেছে, আর হলোই বা জামাতের কর্মী বা জামাতের সমর্থক বা শিবিরের সমর্থক, সো হোয়াট? একজন সমর্থকের বিরুদ্ধে কি করা যায়? কিছুই করা যায় না। আপনাদের নেতাদের বিরুদ্ধে একবার প্রমাণ সহ অভিযোগগুলো হাজির করেছে, কোনো ব্যবস্থা নিয়েছেন? আর এই যে মানসুরা ছাত্র দলের তো খুব ভালো একটা পদে আছে, মানসুরা পর্যন্ত একজন নারী হয়ে ঝুমাকে সাইবার বুলিং করেছে। তারপরে ওই যে যিনি রিট পিটিশন দায়ের করেছেন, তাদের জোটের একজন প্যানেলের প্রার্থী হেমা চাকমা, সেও সাইবার বুলিং করেছে। আরো অনেকগুলো মেয়ে আছে এখানে। তো মেয়েরা যদি মেয়েকে সাইবার বুলিং করে, তাহলে এর থেকে লজ্জার আর কি হতে পারে? মানসুরার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে ছাত্রদল? একজন নারী হয়ে সে ঝুমাকে বলেছে ছাত্র শিবিরের সেবাদাসী। বলেন আপনি, এত জঘন্য কথা একজন নারী হয়ে আর একজন নারীকে বলতে পারে? আর তারা আছে এক আলী হোসেন নিয়ে, একজন আলী হোসেন। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সম্ভবত রাজশাহী না চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে যৌনকর্মী বলেছে। বলেন তো, সব অপকর্মের সাথে তো বিএনপি আর ছাত্র দল জড়িত। আমি বলছি না যে জামাতের বা শিবিরের কেউ নাই, ভাই তারা তো মানুষ, দুই একজন আছে, আমি অস্বীকার করি না, কিন্তু সেটা কি চোখে দেখার মতো? সেটা কি বলার জিনিস? পার্সেন্টেজে তো আসতে হবে। আপনি একটা দলের বিরুদ্ধে যখন বলবেন, সেটা তো পার্সেন্টেজে আসতে হবে। গত 1 বছরে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্র দল, যুব দল, বিএনপি এবং তাদের বন্ধুপ্রতিম আরো অনেক অঙ্গ সংগঠন মিলে অভ্যন্তরীণ কোন্দলে নিজের দলেরই প্রায় 100 জন নেতাকর্মীকে খুন করেছে। আপনি জামাত শিবিরে একজনকে দেখান যে একজন তারা আরেকজনের দ্বারা খুনের শিকার হয়েছে, একজনকে দেখান। ছাত্র দলের বহু নেতা চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়েছে, ছাত্র শিবিরের একজনকে দেখান। মানে আমি জাস্ট বলতেছি, তাদের অপকর্মের সাথে আপনি কম্পেয়ার করেন। আমি একেবারেই বলছি না যে তারা ফেরেশতা, তারা মানুষ, তাদের মধ্যে দুই একটা খারাপই থাকতেই পারে, এটা থাকাটাই স্বাভাবিক। আমি এই যে প্রায় এখন কত মিনিট হয়েছে, প্রায় 19 মিনিট লাইভে কথা বললাম না? আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, এই 19 মিনিটের কথা বলে আমার অনেক ভুল আপনারা বের করতে পারবেন। আমি সমালোচনা করতেছি বিএনপি, তার মানে আমি ফেরেশতা না? আমারও ভুল আছে।
কথা হলো সেই ভুলটা কোন পর্যায়ের, সেই ভুলটা কোন পর্যায়ের? আজকের এই যে পরিস্থিতি, ওয়াকার রাজের ক্ষমতা টেক ওভার করার সাহস দেখিয়েছে, এর জন্য বিএনপি দায়ী, জামাতকে কোনোভাবে দায়ী করা যায় না। হ্যাঁ, তাদের রাজনৈতিক কিছু পলিসি আছে, সেটা আপনার পছন্দ না হতে পারে। তারা যেমন সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু তেমন একটা বলতে চায় না। সেনাবাহিনী বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউশন, এই জন্য সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বলতে চায় না। এটা তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি। এই রাজনৈতিক স্ট্র্যাটেজি আপনাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু কথা হলো যে চুপ্পুর অপসারণের পক্ষে তো তারাও ছিল। একটি মাত্র দল বিএনপি নাই। বিএনপি গুরুত্বপূর্ণ কোন পয়েন্টে ছিল? আওয়ামী লীগ নিষিদ্ধে তারা ছিল না, ছাত্রলীগ নিষিদ্ধে তারা ছিল না, চুপ্পুকে অপসারণের পক্ষে তারা ছিল না, জাতীয় পার্টিকে নিষিদ্ধের পক্ষে তারা নাই। তারা আছে কোন জায়গায়? তারা একটা জায়গা আছে, তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে দাও, আমরা ক্ষমতায় যাব। ওই এক জায়গায় তারা আছে, আর কোনো জায়গায় নাই। দেখেন, আপনি একটা কর্মসূচি দেখান গত 1 বছরে জনগণের জন্য কি করেছে তারা। তারা বলে যে আমরা ক্ষমতায় গেলে 1 বছরে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। ভাই, আজগুবি আশারি গল্প করলে কেউ বিশ্বাস করে না। এটা আশারি গল্প, এটা অসম্ভব, সম্ভব না, এটা আশারি গল্প। তো যাই হোক, কথা হলো যে আসলে একটা কথা ইলিয়াস ভাই ঠিক বলেছেন, বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে পৃথিবীর কোনো দেশে ঘটে নাই। স্বৈরাচারকে হটানো হয়েছে, কিন্তু স্বৈরাচারের 2 জন লোককে বসিয়ে রেখেছে। রাষ্ট্রের একজন দুইটা গুরুত্বপূর্ণ পদ, একটা হচ্ছে চুপ্পু রাষ্ট্রপতি, আর একটা হচ্ছে সেনাপ্রধান। উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার সাথে সাথে এই 2 জনকে সরিয়ে দেওয়া, কিন্তু সেটা করে নাই। এখানে ব্যর্থতা সরকারেরও আছে, আমাদের ছাত্র জনতারও আছে, আর বিএনপি তো আস্তে 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 তাদের পথ আরো শক্ত করেছে, তাদের পদবি, তাদের চেয়ার আরো শক্ত করেছে। এই জন্য এখন আরো কঠিন হয়ে গেছে। প্রথমের দিকে একটু নরম ছিল, ওই সময় যদি একটা ধাক্কা মারা যাইতো তাহলে হয়ে যাইতো, কিন্তু ওই সময় ছাত্র জনতারও ব্যর্থতা ছিল, তারা সঠিক স্ট্যান্ডটা নিতে পারে নাই, আর সরকার তো নেয় নাই। আস্তে আস্তে যখন এগুলো সামনে আসলো, তখন তাদের চেয়ারটাকে আরো শক্ত করলো বিএনপি। তো আমার কথা হলো যে বিএনপির এই যে এত প্রায় 7,000 নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে, 7,000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে। অপকর্ম বন্ধ আছে, চাঁদাবাজি বন্ধ আছে, মাস্তানি বন্ধ আছে। আপনার নিজের চ্যানেল ইলিয়াস ভাই বাংলা এডিশন, আপনার নিজের চ্যানেল, আপনার চ্যানেলের সাংবাদিক, আপনার চ্যানেলের ক্যামেরা ভেঙে ফেলেছে ফেনীতে। আপনি নিজেই এটা নিয়ে বক্তব্য রেখেছেন, নিজেই এটা নিয়ে পোস্ট করেছেন। বলেন আপনার সাংবাদিকদের, এই যে আপনি ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে কত কথা বলছেন, কোন নেতা কি আপনার বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে? কোন নেতা কি আপনার চ্যানেলের উপর আক্রমণ করেছে? না, কিন্তু তারা ঠিকই আক্রমণ করেছে আপনাকে। জানি না আপনি কেন তাদেরকে এত সফট ভাবছেন। এটা ঠিক, তারা একটা বড় রাজনৈতিক দল, তাদেরকে আপনাকে মাথায় রাখতে হবে, এটাও ঠিক, সবই ঠিক আছে। কিন্তু কথা হলো যে আপনি দায় সারা বিএনপি মানে জামাতকে বিএনপির কাতারে নিয়ে যাবেন, এই জায়গায় আমি আগ্রী না। জামাতের রাজনীতি করতেছে, সেখানে বিএনপির সাথে অত বেশি কাদা ছোড়াছুড়িতে জড়াচ্ছে না। বিএনপি 100টা বললে তারা 5টা জবাব দিচ্ছে। এই তো, এই যে আপনি অভিযোগ দায়ের করেছেন, বিএনপির যে নেতা ফেনীতে আপনার চ্যানেলের সাংবাদিককে মারধর করেছে এবং আপনার চ্যানেলের ক্যামেরা ভেঙে ফেলছে, সে বিএনপির নেতার সদস্যপদ স্থগিত করা হয়েছে। হয়তো তাকে গ্রেপ্তারও করা হতে পারে। আপনার একটা পাওয়ার আছে, সেটা হয়তো আপনি করাবেন। কিন্তু যাদের পাওয়ার নাই, ধরেন কোনো একজন ইউটিউবার সেখানে ভিডিও করতে গেছে, তো তাকে যদি মারধর করে বা তার ক্যামেরা যদি ভেঙে ফেলে, তার তো আপনার মতো পাওয়ারের কেউ নাই, তো সে তো বিএনপির ওই নেতার বিরুদ্ধে কিছু করতে পারবে না। তাহলে কি হবে? আপনার না একটা পাওয়ার আছে, প্রশাসনের অনেক বড় বড় কর্মকর্তার সাথে আপনার যোগাযোগ আছে, হ্যাঁ, আপনি একটা কিছু করে ফেলতে পারেন। কিন্তু একজন ইউটিউবার, গরিব মানুষ, সেও হয়তো রুটির জন্য ওখানে গেছে,
মানে আমি বলতেছি আর কি, হয়তো কেউ যায় নাই, যদি যাইতো তারাও তো আক্রমণের শিকার হইতো, তো তার যদি একটা ক্যামেরা ভেঙে ফেলা হইতো, তা গরিব মানুষ আবার আর একটা ক্যামেরা কিভাবে কিনতো, আর সে যদি আহত হইতো, সে কি ওই বিএনপি নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারতো না। বিষয়টা হলো যে বিএনপি যা করতেছে, আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপি আমাদের পরামর্শ নেয় না, বরং উল্টা আমাদেরকে গালি দেয়। অথচ বিএনপির কারণে আমরা 14 বছর দেশে যেতে পারিনি, আপনিও দেশে যেতে পারেন নাই। বিএনপির কারণে আপনার বাসায় ডিজিএফআই গিয়েছে, আপনার ভাইকে থ্রেট দিয়েছে, প্রতিদিন ডিবি পুলিশ গিয়েছে আপনার বাসায়, আমার শ্বশুর বাড়িতে, আমার নিজের বাড়িতে ডিজিএফআই গিয়েছে, আমার আব্বা ছোট ভাই চাচাকে ডেকে নিয়ে যশোর ক্যান্টনমেন্টে জিজ্ঞাসাবাদ করেছে, হুমকি দিয়েছে, প্রতি মাসে 2-3 বার ডিবি পুলিশ আমার বাসায় যাইতো। কার জন্য রে ভাই? এই বিএনপির জন্যই তো, এই জামাতের জন্যই তো। তো জামাত তো আমাদের খারাপ চোখে দেখে না, কিন্তু বিএনপি তো এখন একেবারে আওয়ামী লীগের রূপে, আওয়ামী লীগের রূপ ধারণ করেছে। আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে গালিগালাজ করতো, আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে হুমকি দিত, হত্যার হুমকি দিত, একই হুমকি এখন বিএনপি দেয়। ওই যে কালকেই তো সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয় না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একজন নেতা বলছে নির্বাচনের পরে শিবিরের বাচ্চাদের রাজনীতি করতে দেবে না। আচ্ছা বলেন, এলো ছাত্র দল, নির্বাচনের পরে শিবিরের বাচ্চাদের ক্যাম্পাসে রাজনীতি করতে দেবে না, তার মানে কি? ক্যাম্পাস আবার 90-এর মতো চলে যাবে, ওই সেই গণরুম গেস্ট আবার ফিরে আসবে। তাদের বক্তব্য এটাই প্রমাণিত হয়। যাই হোক, জুমার নামাজের টাইম হয়েছে, পরে আবার কথা হবে ইনশাআল্লাহ। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে কাদের সাহায্যে এই ক্ষমতা বা এই সাহসটা পাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান, এই সাহসটা তাকে কারা দিচ্ছে? তিনি বলেছেন বিএনপির সাহায্যেই, বিএনপির সাহসে এটা পাচ্ছে। বিএনপি যদি অনেক আগেই প্রথমেই তাকে সরিয়ে দিত, সেনা রাষ্ট্রপতিকে সরিয়ে দিত, তাহলে আজকে এই আতঙ্ক নিয়ে রাষ্ট্র শাসন করতে হতো না। বিএনপি এখানে লাভবান, তারা চায় নির্বাচন যে কোনো ভাবেই হোক নির্বাচন হয়ে যাক, তারা ক্ষমতায় আসবে। আর সরকার যদি আতঙ্কে থাকে তাহলে নির্বাচনের জন্য ভাববে, আর যদি সরকার রিল্যাক্স থাকে তাহলে নির্বাচন নিয়ে তাদের কোনো চিন্তা করা থাকবে না। বিএনপি তাদের প্ল্যানের ঠিক আছে, কিন্তু সরকার কি তাদের প্ল্যান ঠিক মতো করতে পেরেছে? সরকারকে তারা কিভাবে উপদেশে সাজালে, কি কাজ করলে তারা শান্তিতে থাকতে পারবে, তারা নিরাপদে থাকতে, এটা কি তারা কখনো চিন্তা করেছে? এটা তো তারা করে, এটা কিন্তু তাদের করা দরকার ছিল। বিএনপি তাদের স্ট্যান্ড ঠিক রেখেছে, এটা তারা করবে। আপনি আপনার স্ট্যান্ডটা ঠিক রাখতে পারেন নাই, অর্থাৎ আপনারা ব্যর্থ হয়ে গিয়েছেন।